নমস্কার, ত্রিপিটকের বন্ধুদের জন্য এবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা যাচ্ছি বালি, ইন্দোনেশিয়া। আর বালি যাওয়ার জন্য সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসা করতে হবে। তো ভিসা করার জন্য আমাদের খুব একটা অসুবিধে পোহাতে হয়নি, কারণ হচ্ছে আমরা মেক মাই ট্রিপের থ্রু গিয়েছিলাম এবং এটা মেক মাই ট্রিপ থেকেই আমাদের হয়ে গেছে। তার জন্য মেক মাই ট্রিপের আলাদা করে তারা টাকাও চার্জ করেন। ভিসার জন্য খুব বেসিক কিছু ডকুমেন্ট লাগে, আমাদের আইডেন্টিটি যা ডকুমেন্ট সেই সব, আর তাছাড়া 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। এছাড়া আপনার পাসপোর্টের ভ্যালিডিটি লাগে 6 মাস, আর আপনি কোথায় থাকছেন ইত্যাদি এই ডিটেলসগুলো, টু অ্যান্ড ফ্রো ফ্লাইটের যে ডিটেলস এইগুলো লাগে। এগুলো খুব বেসিক ডকুমেন্ট। যাই হোক, তো আমরা কলকাতা থেকে মালয়েশিয়া হয়ে বালি গিয়েছিলাম, কারণ কলকাতা থেকে ডিরেক্ট বালি যাওয়ার ফ্লাইট নেই, শুধুমাত্র ব্যাঙ্গালোর থেকেই আছে আমাদের দেশ থেকে। এবং এয়ার এশিয়ার ফ্লাইটে আমরা গিয়েছিলাম, রাত্রেবেলায় চাপলাম। দেখুন আকাশের মধ্যে কিন্তু সূর্যোদয় দেখছি, ভারী সুন্দর এই দৃশ্যটা। এটা ক্যামেরা জাস্টিস করতে পারেনি, খালি চোখে এটা আরও অসাধারণ লাগছিল। যাই হোক, ফ্লাইটের কথা যেটা বলছিলাম, আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে গিয়েছিলাম, রাত্রেবেলায় চাপলাম। সেখান থেকে প্রায় 3.5-4 ঘন্টা মতো কুয়ালালামপুর পৌঁছাতে টাইম লাগে। মালয়েশিয়া হয়ে যাওয়া যায় বালি, এছাড়া থাইল্যান্ড হয়ে বালি যাওয়া যায়, আর সিঙ্গাপুর হয়েও যাওয়া যায়, কিন্তু মালয়েশিয়া হয়ে যাওয়াটাই সবথেকে চিপ অপশান ছিল। এছাড়া মালয়েশিয়ার লেওভারটা কুয়ালালামপুর যে ফ্লাইটটা ছিল সেটা লেওভারটাও বেশি ছিল, সেই জন্য এটাই আমরা নেওয়াটা ঠিক মনে করেছিলাম। আর আমরা যখন কুয়ালালামপুরে নামছি তখন ওখানে সকালবেলা, আর এয়ারপোর্টটা হচ্ছে একদম শহর থেকে অনেক দূরে, এবং এই জায়গাটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন নিচে মানে পাম ট্রি প্ল্যান্টেশন হয়েছে। বোধহয় এখান থেকে প্রচুর লক্ষ লক্ষ পাম গাছ দেখতে পাওয়া যায়, আর এই পাম গাছ থেকে পাম অয়েল তৈরি হয়, আর সেটা বাইরেও এক্সপোর্ট হয়। কিন্তু এই অংশটা দেখে মালয়েশিয়াকে একদমই বুঝতে পারা যায় না যে কেমন। মালয়েশিয়া আসলে হচ্ছে প্রথম বিশ্বের দেশগুলোর মতো একটা দেশ, ওই রকমই ঝাঁ চকচকে, ওই রকমই সমস্ত সুবিধা রয়েছে সেই দেশে। সেটাও আমি পরে দেখাবো, কারণ আমরা ফেরার পথে কুয়ালালামপুরটা ঘুরেছি। যাই হোক, এখন আমরা দমদম থেকে এলাম হচ্ছে, নামছি কুয়ালালামপুরে এখন সকাল হয়ে গেছে। এখানে আমরা ওয়েট করব 3 ঘন্টা, তারপরে ওখান থেকে আবার আমাদের এয়ার এশিয়ার ফ্লাইটেই হচ্ছে বালি, সেটা প্রায় 3.5-4 ঘন্টা মতো। তো রাত্রেবেলা ডিনার করে এসেছিলাম। এখানে নামার পরে কিছু ব্রেকফাস্ট করতে হবে। ফ্লাইটে তো আমাদের কিছু ফুড অপশন নেওয়া ছিল না, আর মুশকিল হচ্ছে ফ্লাইটে জানেন তো কোনো চেক ইন লাগেজও নিতে দেয় না, শুধুমাত্র কেবিন লাগেজ। আর এটা হচ্ছে কুয়ালালামপুরের কারেন্সি রিঙ্গিত, মালয়েশিয়ার যে কারেন্সি রিঙ্গিত, তো সেটা দিয়ে আমরা এখন ওখানে ব্রেকফাস্ট করছি। আর ফ্লাইটে হচ্ছে যে জলটাও আপনাকে কিনেই খেতে হবে, এবং জল নিয়েও যেতে দেয় না, এটা একটা অসুবিধার বিষয়। এবং এখনও আমরা যেই দ্বিতীয়বারের জন্য আবার বালি যাওয়ার জন্য কুয়ালালামপুর থেকে ফ্লাইটে চাপবো, সেখানেও একই সমস্যা, জলটাও পর্যন্ত কিনেই খেতে হবে। প্লাস হচ্ছে একটা মাত্র চেক ইন লাগেজ আমরা নিয়েছিলাম, সেটার জন্যও কিন্তু আলাদা করে পে করতে হয়েছে প্রায় 8,500 টাকা মতো। এইটা একটু দুঃখজনক। একটা তো চেক ইন লাগেজ লাগবে মানুষের যখন বাইরে যাবে। যাই হোক, সেটা আর কিছু করার নেই। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার ফ্লাইটে চললাম। এবার আমরা যাচ্ছি বালির দিকে, এবং এটা যেহেতু দিনের বেলায় আমরা যাচ্ছি তাই অসাধারণ দেখতে লাগছে। যত বালির কাছে এসে পৌঁছাচ্ছি অনেক দ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র থেকে। আর বালির যে এয়ারপোর্টটা সেটা একদম মানে যখন রানওয়ে শুরু হচ্ছে তার আগে পর্যন্ত সমুদ্র, তো অনেকটা নিচে পর্যন্ত যখন নেমে আসে ফ্লাইটটা একদম সমুদ্রের কাছাকাছি, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এখানের যে এয়ারপোর্টটা সেটা অসাধারণ। আমার তো মনে হয়েছে আজ অবধি আমি যতগুলো এয়ারপোর্ট দেখেছি দেশ বিদেশের, তার মধ্যে একদম অন্যরকম, খুব সুন্দর, মানে খুব যে ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে এয়ারপোর্টটার মধ্যে, বিভিন্ন সাজসজ্জায়।
যাই হোক, আর এখানে বালি এয়ারপোর্টে নামার পরেই এয়ারপোর্টের মধ্যেই প্রচুর আপনার মানি এক্সচেঞ্জ, সিম কিনতে পাওয়া যাবে এরকম দোকান রয়েছে, কিন্তু আমরা ওখান থেকে কিনিনি, কারণ হচ্ছে এখানে দামটা একটু বেশি কস্টলি। আমরা এখানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ড্রাইভারের সাথে একটা জায়গায় উনি নিয়ে গেলেন, সেখানে আমরা টেলিফোনের সিম কিনেছি বা মানি এক্সচেঞ্জ করেছি। আর এখানে যেমন বললাম এয়ারপোর্টটাও ভীষণ সুন্দর। আমি সব জায়গায় তো নিতে পারিনি ভিডিও, কারণ বুঝতে পারছিলাম না কোথাও নেওয়া যাবে, হয়তো নেওয়া যাবে না, পারমিশন নেই। কিন্তু যারা নিজে যাবে তারা দেখলে বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি। ট্র্যাডিশনাল সাজসজ্জা তো রয়েইছে, তাছাড়াও বেশ কিছু ওপেন জায়গা রয়েছে যেখানে প্রচুর গাছ রয়েছে, এরকম আমি আগে দেখিনি। বা হান্ডারা গেটের মতো স্ট্রাকচার রয়েছে, যেটা ওদের খুব ট্র্যাডিশনাল সিম্বল একটা। যাই হোক, তো তারপর এখানে সবাই দেখতে পাচ্ছেন যে হোটেল থেকে যে যারা নিতে এসছেন গাড়িতে, তারা নাম এভাবে বোর্ড ধরে আছেন। আমরাও ওরকমই পেয়ে গেলাম, আমাদের ড্রাইভার দাদাকে সৌরভ দেখতে পেয়েছে। তো এই যে ইনি হচ্ছেন আমাদের সারথি, যদিও আমি নামটা ভুলে গেছি ওনার। তো ওনার সাথেই গিয়ে আমরা আমাদের যা যা জরুরি কাজ ছিল সেগুলো করলাম। এই যে দেখতে পাওয়া যাচ্ছে হান্ডারা গেটের মতো গেট, এই যে মাঝখানে ফাঁকা এবং অদ্ভুত স্ট্রাকচারের একটা তোরণ, এইটা কিন্তু ওদের হচ্ছে খুব ট্র্যাডিশনাল একটা জিনিস এবং মন্দিরের গেট হিসেবে এটা ব্যবহার হয়। এটা খুব স্পিরিচুয়াল, খুব আধ্যাত্মিক একটা ওদের সিম্বলও। এবং প্রত্যেকটা বাড়িতে, ওরা ভীষণ রিলিজিয়াস, ওদের প্রত্যেকের বাড়িতে একটি বাড়ি একটি মন্দির, এরকম ব্যাপার। এবং মন্দির মাত্রেই এরকম গেট রয়েছে। তো অজস্র এরকম গেট আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, প্রচুর ট্র্যাডিশনাল স্ট্যাচু দেখতে পেলাম। আর রাস্তাঘাট তো বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, আরও এরকম প্রচুর গেট দেখতে পাওয়া যাচ্ছে। অসম্ভব সুন্দর নীল আকাশ আর একদম ঝকঝকে রোদ্দুর, খুব সুন্দর একটা ভাইব। আর আরেকটা জিনিস, এখানে এরা ভীষণভাবে মহাভারত, রামায়ণের দ্বারা ইন্সপায়ার্ড, এবং দেখুন এই স্ট্যাচুগুলোতেও কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। খুব আশ্চর্যের বিষয় যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুটোই কিন্তু ইসলামিক কান্ট্রি, কিন্তু এই যে ইন্দোনেশিয়া, তার এই বালি দ্বীপটাতে 90% কিন্তু হিন্দুরাই থাকে। ফলে তাদের ওখানকার কালচার, তাদের বাড়িঘর, বাড়ি এবং এত অজস্র মন্দির, এই যে বললাম একটা বাড়ি একটা মন্দির, এইগুলো দেখলে কিন্তু সেই মুহূর্তে বোঝা যায় না যে এটা একটা ইসলামিক কান্ট্রি। এবং এই জায়গাটা হচ্ছে ভাইবটা একদম গোয়া বা ফ্লোরিডা, এই ধরনের যে সামুদ্রিক জায়গাগুলো আছে যেখানে একটা হ্যাপেনিং ব্যাপার আছে, সেই রকম। প্রচুর হোটেল, এই যে দেখুন প্রচুর হোটেল, সি ফুডের হোটেল, বার কাম রেস্টুরেন্ট, খুব রঙিন রঙিন ব্যাপার চারিদিকে। রাত্রেবেলাগুলো ভীষণ হ্যাপেনিং, খুব বড় বড় হোটেল, এবং প্রচুর বিদেশিরা ঘুরে বেড়াচ্ছেন, স্কুটি নিয়ে লোকে ঘুরে বেড়াচ্ছে, পায়ে হাঁটছে, একটা একদম গোয়া বা ফ্লোরিডার মতো ভাইব আর কি। আর এই হচ্ছে কুটা বিচ। কুটা বিচেই পর্যটকেরা সাধারণত থাকেন এখানে। এখানে দুপাশে অনেক বড় বড় হোটেল আছে, অনেক মার্কেট আছে, এমনকি একটা সুভেনিয়ার মল আছে। সেখানে প্রচুর জিনিস, মানে সেখানে পাওয়া যায় না এমন কোনো সুভেনিয়ার বোধহয় নেই। আর প্রচুর খাবারের দোকান আছে। আর এই গোটা বিচটা ধরেই পায়ে হেঁটে ঘোরা যায়, বা অনেকে এখানে কিন্তু স্কুটি রেন্ট করে নিয়েও ঘুরছেন, বা বিদেশিরা তো বেশিরভাগই এরকমভাবেই ঘুরছেন। আর আমাদের হোটেলটাও একদম দুর্দান্ত একটা জায়গায়, একদম কুটা বিচটা যেখানটা সবথেকে বেশি হ্যাপেনিং, তার ঠিক উল্টো দিকে এই হচ্ছে আমাদের হোটেল কুটা বেক্স। আর দেখুন হোটেলের উল্টো দিকে এই যে সিঁড়ির ধাপ বেয়ে গিয়ে ওই জায়গাটা দিয়েই হচ্ছে আমরা বিচে চলে যেতে পারবো, মানে রাস্তাটা পেরোলেই কিন্তু বিচ। ভীষণ সুন্দর এটা, হোটেলটা বেশ ভালো। আর এই যে হোটেলের ভেতর ঢুকলাম, এখানে দেখুন নিচে বোধহয় কিছু একটা সুপার মল আছে হোটেলটার নিচে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। হোটেলটার নাম কুটা বেক্স। আমাদের তো বেশ ভালোই লেগেছে। আর কুটা বেক্সেরও কিন্তু অন্যান্য হোটেলগুলোর মতো, অনেক হোটেলের মতো, কুটা বেক্সের সামনেও একটা রেস্তোরাঁ রয়েছে। সেই রেস্তোরাঁটা কুটা বেক্সের একদম শুরুতেই ঢুকেই তারপরে ভিতরে হচ্ছে রিসেপশনটা।
আর এখানে রিসেপশনে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে নো স্মোকিং তো সব জায়গাতেই থাকে, এটা হচ্ছে নো ডুরিয়ান। ডুরিয়ান হচ্ছে কাঁঠাল আর কি, বেসিক্যালি কাঁঠালেরই মতো একটা ফল, একদমই কাঁঠালই বলা যায়। তো সেইটা ওখানে প্রচুর পাওয়া যায় এবং এশিয়ানরা প্রচুর খান। কিন্তু কাঁঠালের যেহেতু ভীষণ দুর্গন্ধ বা কারোর ভালো লাগতে পারে, তার হয়তো কাঁঠালের গন্ধ ভালো লাগতে পারে, ভীষণ স্ট্রং একটা যেহেতু গন্ধ, তাই জন্য হোটেলের রুমের ভেতর এটা খাওয়া মানা, এটা লেখা আছে। এটা আমার খুব মজা লেগেছে। আর হোটেলটা ভীষণ বড়, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ মানে রিসেপশন থেকে আমরা হাঁটা শুরু করেছি। আর এরকম কি সুন্দর শাঁখ দিয়ে সাজানো এই প্যাসেজটা পেরিয়ে আরও অনেক প্যাসেজ পেরিয়ে আমরা ভিতরের দিকে যাব, তারপরে রুমে পৌঁছাবো। এখানে প্রচুর রুম আছে, বোঝাই যাচ্ছে। আর আমরা তারপর শেষ পর্যন্ত রুমে এসে পৌঁছালাম। রুমটা বেশ ভালো, ঠিকঠাক রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব কিছু, সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে টয়লেট একদম ঠিকঠাক ক্লিন সব কিছু। আর দুজনের জন্য এটা একটা রুম। আর যা যা অ্যামিনিটিস থাকার দরকার সব কিছুই আছে। হোটেল থেকে বিচ ভিউ না এটা, এই রুমটা, কারণ হচ্ছে যে এটা পিছনের দিকে রুমটা, কিন্তু সেটাতে কোনো অসুবিধেই নেই, কারণ সারাদিনের যে কোনো সময় জাস্ট রাস্তাটা ক্রস করলেই উল্টো দিকেই বিচ, কাজেই সেটা কোনো সমস্যার বিষয় নয়। আর হোটেলের যা যা অ্যামিনিটিস থাকা দরকার সেগুলোও যেহেতু রয়েছে, তাই এক কথায় এটা একটা ভালো স্টে। আর আমরা যেহেতু ওখানে গিয়েই দেখলাম যে একদম হোটেলের উল্টো দিকেই সমুদ্র, তাই যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এই ট্রিপের প্রথম ব্লগ, যেখানে আমরা কলকাতা থেকে বালি আসা পর্যন্ত ব্লগটা করলাম। আর এখানে প্রচুর এই যে গাছ দেখতে পাচ্ছেন কাগজ ফুলের, এই গাছটা কিন্তু ভর্তি, আর হচ্ছে কাঠগোলাপের, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে এই কাগজ ফুলগুলো কিন্তু ওরা অনেকগুলো রঙের গাছ একসাথে বনসাই করে ব্যবহার করে, যেটা ভীষণ ইউনিক। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো দেখুন, দেখে আমাদের জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।